ভাঙা ঘরের রাজপুত্র, অশ্রু থেকে সফলতার এক মহাকাব্য। আমরা প্রায়ই ভাবি জীবনটা বোধহয় একটা নিয়মের মধ্যে চলে, কিন্তু কিছু মানুষের জীবনে ঝড় যখন আসে তখন সব নিয়ম ওলটপালট করে দিয়ে যায়। আজ আপনাদের শোনাব এমনই এক যুবকের গল্প যে ভাগ্যের নিষ্ঠুরতার মুখোমুখি দাঁড়িয়েও হার মানেনি। শূন্য থেকে শুরু করে কিভাবে সে ছুঁয়েছিল আকাশের উচ্চতা, সেই গল্প আজ আপনাদের হৃদয়ে দাগ কেটে যাবে। অধ্যায় ১। অন্ধকারের দিনগুলো। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম, নাম তার রতনপুর। সেই গ্রামের এক কোনায় জরাজীর্ণ একটা টিনের ঘর। অধ্যায় ১। অন্ধকারের দিনগুলো। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম, নাম তার রতনপুর। সেই গ্রামের এক কোনায় জরাজীর্ণ একটা টিনের ঘর। বর্ষাকালে চালের ফুটো দিয়ে টপটপ করে জল পড়ত। সেই ঘরে থাকত শুভ আর তার মা মিনারা বেগম। শুভর বয়স যখন মাত্র ৭ বছর, তখন তার বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে মায়ের আঁচলটাই ছিল শুভর পুরো পৃথিবী। মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কাঁথা সেলাই করে যা পেতেন তা দিয়েই চলত শুভর পড়াশোনা আর ওদের দুবেলার খাবার। শুভ ছোটবেলা থেকেই ছিল ভীষণ মেধাবী। ক্লাসে সবসময় প্রথম হতো, কিন্তু অভাবের সংসারে মেধার চেয়ে পেটের খিদের দাম অনেক বেশি। মা প্রায়ই রাতে শুভর মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা শুভ, আমার হাত দুটো দেখছিস, ফেটে চৌচির হয়ে গেছে। কিন্তু তুই যেদিন মস্ত বড় অফিসার হবি সেদিন এই মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। তুই পারবি না বাবা? শুভ মায়ের বুকে মুখ লুকিয়ে বলতো, আমি পারব মা, আমি অনেক বড় হব। অধ্যায় ২। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। সময় বয়ে চল। শুভ তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনায় সে দিনরাত এক করে দিচ্ছে, কিন্তু ঠিক তখনই আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। বেশ কিছুদিন ধরে শুভর মা অসুস্থ বোধ করছিলেন। একদিন হঠাৎ করেই মা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শুভ প্রতিবেশীদের সাহায্যে মাকে শহরের সরকারি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। রিপোর্টের দিকে তাকিয়ে ডাক্তারের মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি শুভকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তোমার মায়ের দুটো কিডনি প্রায় অকেজো হয়ে গেছে। বাঁচাতে হলে দ্রুত ডায়ালিসিস শুরু করতে হবে, আর পরে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। অনেক টাকার দরকার। অনেক টাকা। এই শব্দ দুটো শুভর কানে যেন তপ্ত সিসার মতো লাগল। যে সংসারে প্রতিদিন চাল কেনার টাকা থাকে না, সেখানে লাখ লাখ টাকা কোথা থেকে আসবে? শুভ দৌড়ে দৌড়ে ঘুরল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার পায়ে ধরল। কিন্তু অদ্ভুত এই দুনিয়া, যখন মানুষের সুসময় থাকে তখন সবাই পাশে থাকে, আর দুঃসময়ে ছায়াও চেনা যায় না। ধনী মামা মুখ ফিরিয়ে নিলেন, প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বিদায় করল। কেউ এক টাকাও ধার দিল না। শুভ দিনের বেলা কলেজের ক্লাস শেষ করে একটা চায়ের দোকানে টেবিল মোছার কাজ নিল, আর রাতে জেগে মায়ের সেবা করত। রাতের পর রাত ছেলেটি ঘুমাত না। মায়ের যন্ত্রণাকাতর মুখ দেখে আড়ালে গিয়ে দেওয়ালে মাথা কুটে কাঁদত আর ভগবানকে ডাকত। অধ্যায় ৩। শেষ আশ্রয় এবং শূন্যতা। দিন দিন মায়ের অবস্থা খারাপ হতে লাগল। টাকার অভাবে ঠিকমতো ওষুধ কেনা যাচ্ছিল না। একদিন মাঝরাতে মায়ের খুব শ্বাসকষ্ট শুরু হল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ঝড়ো বাতাসে ঘরের ভাঙা জানালাটা কাঁপছিল। শুভ মায়ের হাত দুটো শক্ত করে ধরে বলল, মা, তুমি একটু চোখ খোল মা, আমি কালই তোমার সব ওষুধ নিয়ে আসব। মা, কথা বল। মিনারা বেগম খুব কষ্ট করে চোখ খুললেন। তার ফ্যাকাশে ঠোঁটে এক চিলতে দুর্বল হাসি ফুটে উঠল। তিনি শুভর গালে হাত রেখে ক্ষীণ কণ্ঠে বললেন, শুভ, আমার সময় শেষ বাবা, তোকে একলা ফেলে যাচ্ছি। কিন্তু তুই তুই হেরে যাস না বাবা, নিজের স্বপ্নটাকে মরতে দিস না, মানুষের মতো মানুষ হ। কথাটা শেষ করেই মায়ের হাতটা শুভর গাল থেকে বিছানায় খসে পড়ল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল শেষ অশ্রুবিন্দু। ঘরের এক কোনায় প্রদীপটা দপ করে নিভে গেল। শুভ স্তব্ধ হয়ে গেল। সে চিৎকার করে ডাকল, মা, মা গো, কিন্তু কোনো উত্তর এল না। বাইরে তখন বৃষ্টির শব্দ, আর ঘরের ভেতর মায়ের মৃতদেহের পাশে বসে এক ১৮ বছরের তরুণের বুকফাটা কান্নার আওয়াজ। সেদিন শুভর পৃথিবীটা এক নিমেষে শূন্য হয়ে গিয়েছিল। অধ্যায় ৪। শহরের বুকে একাকী লড়াই। মায়ের দাফন সম্পন্ন করার পর শুভ গ্রামে আর এক মুহূর্ত থাকতে পারল না। যে গ্রাম তার মায়ের চিকিৎসার জন্য একটা টাকাও দেয়নি, তার প্রতি তীব্র অভিমান তৈরি হল।
মায়ের একটা পুরনো শাড়ি আর নিজের কিছু বই খাতা একটা ব্যাগে ভরে শুভ ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ল। পকেটে ছিল মাত্র ২০০ টাকা। ঢাকায় এসে শুভর জীবনটা আরও কঠিন হয়ে উঠল। মাথা গোজার ঠাঁই নেই। প্রথম কয়েকটা দিন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কেটেছে। খিদের জ্বালায় কলপারের জল খেয়ে দিন পার করেছে। কিন্তু মায়ের শেষ কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছিল, তুই হেরে যাস না বাবা। শুভ দমে যায়নি। সে একটা নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে কাজ জোগাড় করল। দিনের বেলা দোকানে বই বিক্রি করত, আর রাতে যখন দোকান বন্ধ হতো তখন ফুটপাথে ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করত। দোকান মালিক শুভর মেধা ও সততা দেখে মুগ্ধ হয়ে তাকে দোকানের পেছনে একটা ছোট্ট ঘরে থাকার জায়গা করে দিলেন। শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম তুলল। দিনরাত এক করে না খেয়ে না ঘুমিয়ে সে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিল। যখন পরীক্ষার ফলাফল দিল, দেখা গেল শুভ মেধা তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছে।